পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি। হ্যাঁ, পঞ্চপ্রদীপ? পঞ্চপ্রদীপ বলতে? আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে। হ্যাঁ, কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। তা কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু, ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইল। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেনে, তোমার ফদলবাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি। সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? হ্যাঁ, ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ, আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনি না একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এই বেটা দেখছি এক কাটি বাড়া, কিছু বললে নাকি? হ্যাঁ, না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তো এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ?
রোজ? আমার শ্রাদ্ধে? আজ রাতে? বলেন কি, তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে? পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কিনা? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, হ্যাঁ কি বলেন? যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো, কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো রাঁধো। আমি আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কিনা, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী, ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাক, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময়ে ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তোরা যে যা বলিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেবো। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছো, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ। এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম।
তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ভাঁড়ের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাগতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে কিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই এসব ছাই বর্ষ মাগছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর। পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত। ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়। এই কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ। না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ, দেখেছি। কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে
মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ, লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু দুঃখিত হলেই চলবে না। আমি তো গোপালকে 500 টাকা পুরস্কার দিচ্ছি, শাস্তি হিসেবে আপনাকেও 500 টাকা দিতে হবে। এই নাও গোপাল, আমার প্রায়শ্চিত্ত হোক। সত্যি তোমার জবাব নেই গোপাল, তোমার তুলনা শুধু তুমি। এই নাও তোমার পুরস্কারের টাকা, আর মাছটাও তুমি নিয়েই যাও। মহারাজের জয় হোক। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। কি মজা, কি মজা, গোপাল দাদুর পাগল ছাড়া। কি মজা কি মজা গো পাগল ছাড়া। ঠিক আছে ঠিক আছে, আজ তোরা সব বাড়ি যা, আমাকে এখন আবার দরবারে যেতে হবে। যাই। চল চল চল। যতই হোক বুঝলি পুটি, ক্রিকেটটা মেয়েদের খেলা নয়। মাঠে নামলেই বুঝিয়ে দেব, মেয়েরাও কম যায় না। তুই আর হাসাস না পুটি, আমার বলের সামনে না সে ফুড়ে যাবি। সত্যি গুলটের বল দেখলেই বলবি খেলবো না বাবা, বাড়ি চল। তোরা যতই হম্বি তম্বি কর গুলটে, খেলায় কিন্তু তোরা জিততে পারবি না। ডাকা ইয়াক। গুলটের বল জানিস না পুটি, ও চোখেই দেখা যায় না। ছাড় ছাড়, এরকম জোরে বল তো কত দেখলাম, যখন ছক্কা খাবি তখন বুঝবি। দিদি, গুলটে দাদা কিন্তু খুব জোরে বল ছোড়ে, যত জোরে বল ছুড়বে তত জোরে ছক্কা মারবো। এইবার বুঝবে গুলটে দাদা, ছক্কা খাবার কি মজা। নে রে পুটি, প্রথমেই আমার বল, দেখি কেমন সামলাস আমার বল। কিরে, কেমন লাগলো রে পুটি? কিরা পুটি, ছক্কার জায়গায় তো অক্কা পেয়ে গেলি রে। নে নে বল কর। কি রে গুলটে, হাঁ করে দেখিস না, মশা ঢুকে যাবে। যা দিদি, খেলা তো বন্ধ হয়ে গেল। কেন? মোটেই না, বলটা গিয়ে ঠিক পড়লো পুকুরের মাঝখানে। এখন কিভাবে আনা হবে? পুটি, তুই এমন মারলি যে খেলাটাই ভেস্তে গেল। দিদি, এখন কি হবে? ওই দেখো কে যাচ্ছে। গোপাল দাদু। তাহলে তো গল্প। হ্যাঁ হ্যাঁ, গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। কি হলো রে তোদের? আজ আমাদের বিকেলের খেলা বন্ধ। আমাদের বল বড় পুকুরের মাঝে। তাই আমাকে গল্প শোনাতে হবে? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আজ আমার গলা যে ভীষণ ব্যথা। ব্যথা গল্প বললে সেরে যাবে, যাকে বলে বিষে বিষে বিষক্ষয়। বেশ বললি তো, ঠিক আছে, শোন তাহলে।
গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়, জয় মহারাজ গোবিন্দচন্দ্রের জয়। দাঁড়িয়ে কেন মহারাজ, বসুন। হ্যাঁ বসি। বাবা রে, গেলাম রে, হাড় গোড় একেবারে নুনের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গড়িয়া বাবা। এ কি গো, বলা নেই কওয়া নেই, ধুপ করে খাটিয়া থেকে পড়ে গেলে। হাতিয়া নয় গো, বলো সিংহাসন। তুমি কি এখনো স্বপ্ন দেখছো? কি আবার স্বপ্ন দেখবো? হ্যাঁ দাও দাও, তামাকটাকে ভালো করে সাজো দেখি। যত সব স্বপ্ন দেখছিলাম, না এবারে দেখতে হবে যেন ঘুমিয়ে না পড়ি। বউ ঠিক ধরে ফেলেছে যে আমি স্বপ্ন দেখছিলাম। কি লজ্জা, কি লজ্জা। ছি। বাহ, কি পালোয়ানের মতো চেহারা। তা বাবা, দুধটা পালোয়ানের খাবার মতো দিতে পারবে তো? এই তো বলছে পারবে। বাহ বাহ বাহ, তাহলে দুইয়ে দেখতে হয়। হ্যাঁ, এখনই পরীক্ষা দিতে রাজি তো? বাহ, তাহলে শুরু করা যাক। একিরে বাবা, ঘরের সব বাটি গামলা যে শেষ হয়ে গেল, তবুও দুধ যে ফুরোচ্ছেই না। এদিকে দুইতে দুইতে হাত দুটো যেন টন 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 পন পন সব কিছুই করছে। ওরে বাবা রে, ওরে মা রে, কি জোরে লাথি মারলো রে বাবা, ওরে বাবা। বলি, বুড়ো বয়সে ভীমরতি, তা দিনের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে আমাকে কাজে একটু সাহায্য করলে তো পারো নাকি? আবার ধরা পড়ে গেলাম। কে বললো? হ্যাঁ, কে বললো আমি ঘুমাচ্ছিলাম? কে আবার বলবে? সবই তো চোখে দেখা যাচ্ছে। চোখের মাথা খেয়ে বসে আছো নাকি? হ্যাঁ, আমি ঘুমাইনি, চোখ বন্ধ করে চিন্তা করছিলাম। চিন্তা না ছাই? আচ্ছা, তুমি কি তামাক টানতে টানতে শুধুই দিবা স্বপ্ন দেখো? হ্যাঁ, আমি শুধু দেখি না, আর তুমি বুঝি বাদ যাও? না তা নয়, আমিও দেখি, তবে মাঝে মধ্যে। তাই বলো? এই না হলে তুমি আমার বউ হতে পারবে কি তোমার মতো কেউ? বলি হ্যাঁ গা, কি ভাবনা চিন্তা করছো এত, বলো না। ভাবছি তো শুধু একটাই কথা। কি কথা গো? না যদি কিছু টাকা পাই। টাকা পেলে কি করবে? হ্যাঁ, ঠিক বলেছো, একটা পেল্লাই সাইজের দুধেলা গাই কিনবো আর দিন রাত দুধ দুইব গো। তো অত দুধ রাখবে কোথায়? বড় বড় জায়গায়। কিন্তু অত বড় জায়গা কোথায়? কেন, বাজারে কিনে আনবে? তাহলে তো তোমাকে এক্ষুনি বাজারে যেতে হয়। বাহ, আমি কষ্ট করে ভাববো আবার বাজারেও যাব? তা নয় তো কি আমি যাব? আমি না বাড়ির বউ? কি বাচ্চাদের মতো কথা বলছো? হ্যাঁ, দুধ রাখবে তুমি আর জায়গা কিনবো আমি? হ্যাঁ, কি লোক রে বাবা, অগত্যা আমি চললুম জায়গা কিনতে। এত হাড়ি দিয়ে করবেটা কি? হ্যাঁ, বাড়িতে সাজিয়ে রাখবো। তুমি কি আমায় এতই বোকা ভাবো? হ্যাঁ, সত্যি করে বলো না বাপু, কি করবে? জিনিসপত্র রাখবো। কি জিনিস গো? এই তোমার আম খাওয়া দরকার না আম গাছ দরকার? হাঁড়ি বিক্রি করছো, ব্যাস, তাতে আমি জল রাখি না দুধ যাই রাখি না কেন, তোমার কি দরকার?
আর একটু হলেই মুখ থেকে বেরিয়ে গেছিল কথাটা আর কি। দু দুটা কি গো? দু হলো তোমার মাথা আর টা হলো গিয়ে তোমার ছাতা, যত সব। শোনো শোনো, আমি তো ঠিক বুঝতে পারলাম না দু জিনিসটা কি। যা চলে গেল, তাহলে তো দেখতে হচ্ছে কি জন্য এত হাঁড়ি কিনলো। হ্যাঁ, পালোয়ানের মতো দুধেলা গাইকে দুইতে গেলে হাতের জোর বাড়াতে হবে। এবার একটু একটু ব্যায়াম করে নি। কে এলো? কে আবার? তোমার 5 ফরমাস খাটা ঘরের বউ। রাগ করছো কেন? মাটির হাড়ি কেনা হলো? দেখতে পাচ্ছ না? না এখনো দিবা স্বপ্ন দেখছো? হ্যাঁ, কি করে দেখবো? আমি যে এখন হাতের জোর বাড়ানোর জন্য ব্যায়ামে ব্যস্ত, বুঝলে না? এবারে দেখেছো? কি এত হাড়ি দিয়ে করবেটা কি? মানে এই একটাতে দুধ, এই একটাতে দই, ওটাতে মাখন, আর ওটাতে থাকবে ঘি। এত সব খাবে কখন? কেন? ঘুরতে ফিরতে খাবো। এত সব খেলে পেট খারাপ হবে না তো আবার? তোমার তো তামাক টানা পেট, তোমার হবে, কিন্তু আমার সব সইবে। না তা না হয় হলো, কিন্তু বাকিগুলো কি কাজে লাগবে? ও যখন লাগবে তখন দেখবে। আহা, এখনই বলো না শুনি। এগুলো আমার বোনের জন্য, তাকে কিছু দুধ পাঠিয়ে দেব। বোনের জন্য কেন? বাহ, ছোট বোন বলে কথা, না হয় একটু দিলামই। নিজে পায় না, আবার শঙ্করাকে বেলায়। তুমি তো ভারী হিংসুটে। হিংসুটের আবার কি হলো? আগে নিজে খাও না, তার আগেই পাড়ার লোক সব যত সব। আমার বোন পাড়ার লোক হবে কেন? ও তোমার শালি। আগে তো তোমার বোন, তারপর আমার শালি। তুমি যে তোমার বোনকে দুধ দেবে আমাকে জিজ্ঞাসা করেছো? কেন? বাহ, দুধটা কার? আমার, মানে আমার গরু, তো আমাকে জিজ্ঞাসা করতে হবে না? তোমার মানেই আমার, তাই জিজ্ঞাসা না করেই দিচ্ছি। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। আবার মুখে মুখে কথা। বেশ করেছি বলেছি। তবে রে দিচ্ছি সব গুড়িয়ে। এই দেখো, আরে আরে আরে, কি করছো কি? সব সব ভেঙে দেবো, ভেঙে দেবো সব। গেল রে, সব ভেঙে দেবো আমার। সব ভেঙে গেল। হাঁড়িগুলো সব মাটি হয়ে গেল গো, সব গেল গো, আমার মুখের উপর কথা বলা। সব মাটি হয়ে গেল, সব ভেঙে গেল। কি এই বাড়িতে হাড়ি ফাটানোর প্রতিযোগিতা চলছে নাকি? হুম, কেস মনে হচ্ছে জন্ডিস। দেখতে হচ্ছে। তুমি তো শুধু গরু কিনবে আর বাকি কাজ করব আমি। কেন কেন? করবে করবে, তোমাকে করতেই হবে। তুমি শুধু ভেবেই খালাস। ভাবার কত কষ্ট তা জানো? জানো তুমি কত কষ্ট ভাবার? গরু দেখাশোনা করব, তাকে খাওয়াবো, চান করাবো, তাকে বড় করব, তাই যা দুধ হবে সেটা কাকে দেব সেটাও ঠিক করব আমি। বটে? বেরো বেরো এক্ষুনি। কি? বেরো আমার বাড়ি থেকে, বেরো। আমায় তাড়িয়ে দিচ্ছ? দিচ্ছি না, দিলাম। দেখাচ্ছি কে কাকে তড়ায়, দেখাচ্ছি। যাও যাও, তোমার এসব ন্যাক আমি অনেক দেখেছি। আরে গোবিন্দ বাবু, শান্ত হন। শান্ত? না না, আমি আজ হব না কো ক্ষান্ত। আমাকে বলছে তাড়িয়ে দেবে। কে তাড়াবে? কাকে তাড়াবে? আমি তাড়াবো, আমি তাড়াবো। আমাকে আমাকে তাড়াবে। আহা, ব্যাপারটা কি একটু খোলসা করে বলুন দেখি। দেখাচ্ছি। যাও যাও। এটাই তো গোবিন্দের বাড়ি। তা ভেতর থেকে এত চিৎকারের আওয়াজ আসছে কেন? ঠিকই ধরেছি, নিশ্চয় কোনো গন্ডগোল হয়েছে, তাই গোবিন্দের বউ এত হাঁড়ি কিনে এনেছে। না,
ভেতরে উঁকি দিতেই হচ্ছে। এই শুনুন, আমার গরুর দুধ, আর উনি ওর বোনের বাড়ি পাঠাবেন। ভাবুন ভাবুন কত বড় আসপর্দা, ভাবুন। ওহো, আপনাদের গরু বুঝি? কোন গরু? কোথায় গরু? গরু তো নেই। নেই মানে? নেই মানে নেই, কিনবো ভেবেছি। ও, শুধু কিনবো ভেবেছেন? আর তাতে এই? ভেবেছি যখন তখন তো। কিন্তু এখনো তো কেনাই হয়নি। তাতে হয়েছেটা কি শুনি? তাতে হয়েছেটা কি? কিনবো সেটা তো সত্যি নাকি? আরে দেখো কাণ্ড, কিনবো ভেবেছেন যেমন সত্যি, কেনা যে হয়নি এটাও তেমন সত্যি। দুটোই সমান সত্যি। ঠিক আছে ঠিক আছে, একটু শান্ত হন আর একটু সবুর করুন। কেন কেন সবুর করব কেন মশাই? এখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আমায় বোঝাবে তুমি? কে তুমি? আমি হলাম ভূত ছাড়াবার গুণিন, ভাবনার ভূত ছাড়াচ্ছি। আমি বরং একটু আড়ালে থাকি। দেখি বেটা কি করে, যত সব। কোথায় পাই কোথায় পাই কোথায় পাই? এই পেয়েছি। লাঠি নিয়ে ঢুকছে কেন? পেটাবে টেটাবে নাকি? হ্যাঁ, আপনার হাতে ওটা কি? ভূত ছাড়ানোর লাঠি। এটা দিয়ে কি করবেন? ভূত তাড়াবো। কার? কেন? যাকে ভূতে ধরেছে। ঠিক ধরেছি, লাঠি পেটা করবে। হঠাৎ করে আমার উপর খেপে গেলেন নাকি? কি ব্যাপার বলুন তো? তো খেপবো না? কেন খেপবো না বলুন তো? কত সাত করে আমি বাগানে কুমড়ো গাছ লাগাবো ঠিক করেছি। তা লাগান না, তাতে আমার কি? তাই বুঝি? আপনার গরু তো সব খেয়ে নিয়েছে। কি করে লাগাবো? কি করে লাগাবো? এ তো আচ্ছা পাল্লায় পড়া গেল দেখছি। কেন কেন? বাহ, গাছ লাগাবেন আপনি আর সেই গাছ খেলো আপনার গরু। আমার গরু? এই কোথায় কোথায় গরুটা কোথায়? এই যে বললেন গরু কিনবেন। আরে তাই তো, কিনবো তো, কিন্তু সেটা তো ভেবেছি মাত্র। তাহলে গাছ লাগাবো আমি, সেটাও তো আমি ভেবেছি মাত্র। ওহো, বুঝলাম বুঝলাম বুঝলাম। তাহলে আপনার ভাবনার ভূত ছেড়েছে। ছেড়েছে মানে? একদম ছেড়েছে। আবার ধরবে না তো? আর লাঠি পেটা দেখতে পেলাম না। আপনি আপনি আমাকে জব্বর শিক্ষা দিলেন মশাই। এ আবার বহুদিন মনে থাকবে। মাঝখান থেকে আমার মাটির হাঁড়িগুলোই মাটি মাটি হয়ে গেল। ভাগ্যিস আমি আগেই হাঁড়ির টাকা পেয়ে গেছি। ওই দেখ দিদি, বলটা ধারে চলে এসেছে। বাহ, এটা চমৎকার হলো। গল্প শেষ হলো আর তোদের বলও পুকুরের ধারে চলে এলো। আর তোমার গলার ব্যথা দাদু? আরে সত্যি তো ব্যথা অনেকটা কম মনে হচ্ছে। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ। দাঁড়া, এত খাড়া গাছ, ও বুকটা কেমন ঢিপ 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 করছে। কি রে, তুই আবার ভয় পাস নাকি? পুটি, আওয়াজ দিবি না বলে দিলাম। দাঁড়া না দিদি, গুলটি দাদাকে উঠতে দে। হ্যাঁ, আম খাওয়ার জন্য প্রাণটা একেবারে আম সত্য হয়ে যাচ্ছে। মেয়ে বাবা ওঠ এবার। এই তোর বাইরের দিকটা দেখ, কেউ এলে আওয়াজ করবি। এবার ওঠ না রে। হ্যাঁ, গাছ থেকে ফেলে দিও না ঠাকুর। ও বাবা, এই তো গুলটেটা অনেকটা উঠে গেছে। এবার দেখো তোমার ডান দিকে ডালটায় অনেকগুলো আছে। ছড়া, আমি ধরছি। আর একটু সামনে দেখো গুলটেদা, বড়, ওই তো বড়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওইগুলো। এই যে নিচে আমি। সাবধান গুলটে। গুলটে, দারোয়ান আসছে। গুলটে লাফ দে। পাটা ভাঙবে কিন্তু। লাফ দে লাফ দে, ধরতে পারলে কিন্তু খুব পেটাবে। দূর যা থাকে কপালে। জয় বাবা কালী। ওরে বাবা রে, ওরে মা রে, পাটা গেছে। ওরে মা, মাগো। এখন এই ভাঙা পা নিয়ে দৌড়ো। জোরে দৌড়াতে হবে। পালা পালা। কি ব্যাপার? না মানে ওই আর কি।
মাম চুরি করতে গেছিলে, ধরা পড়ে গেছে তো। একটুর জন্য বেঁচে গেছি। এই জন্য বলি চুরি হচ্ছে মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। মানে? মানে আবার কি? চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে কি চোর মান না খেয়ে বাড়ি ফেরে? আর চোর ধরা না পড়লেই তো তার চুরিবিদদের কেরামতি। কি এখনো হাঁপাচ্ছ? হবে না, যা দৌড় করাল, ওরে বাবা গো, মরে গেলাম, মরে 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 মরে। আবার বাবা মাকে ডাকছো কেন বাবা? গাছের উপর থেকে লাফ দিয়েছে তো, মনে হচ্ছে মোচকেছে। নাও এবার তোমরা ধীরে সুস্থে বসে দম নাও দেখিনি। আমি যাই। কোথায় যাচ্ছ দাদু? তোমায় আমরা এমনি এমনি যেতে দেব না। না না না, এখন গল্প নয়। গুলটের পাটা নিয়ে তোমাদের মনে হচ্ছে বদ্যির কাছে যেতে হবে। এ যাবো কোন, কিন্তু এখন একটা গল্প হয়ে যাক গোপাল দাদু। আরে এই তো এক্ষুনি ব্যথায় বাবা মাকে ডাকছিলে। এখন আর ডাকবে না। হ্যাঁ দাদু, আজকে অনেক দখল গেছে, এবার একটা গল্প হোক, আর দেরি করো না। বাবা, তোমরা যে দিনে দিনে বেশ গল্প শোনার জন্য তৈরি হয়ে যাচ্ছ। হ্যাঁ, এ সবই তোমার গল্পের জাদু দাদু। আর জানো তো, আমরা সবাই তোমার একটা নাম দিয়েছি। কি নাম শুনি তাহলে? গল্প গোপাল দাদু। হ্যাঁ চমৎকার চমৎকার, গল্প দাদু থেকে গল্প গোপাল দাদু। হ্যাঁ, বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে তো গল্প শোনাতেই হচ্ছে। হ্যাঁ, কি বলো? বাহ, দারুণ মজা, দারুণ মজা, দারুণ মজা। তারপর ভগবান, তোমরা বিয়ে বাড়িতে কি করলে? সে আর কি বলি মহারাজ, গিয়ে দেখি যা খাবার তার থেকে নিমন্ত্রণের লোক অনেক বেশি। আমি তখন চেঁচাতে আরম্ভ করলাম, ডাকাত ডাকাত পড়েছে। আর সেই শুনে বেশিরভাগ লোক চোর চাঁদর। তারপর আর কি মহারাজ, আমরা যে কজন একসঙ্গে গেছিলাম সবাই মিলে ফাঁকা বিয়ে বাড়িতে গোগ্রাসে খেতে থাকলাম। আর একটা গল্প শুনুন মহারাজ। আবার একটা গল্প? হ্যাঁ হ্যাঁ মহারাজ, এবারেরটা আরো মজার। থাক থাক বাবা, তোমার মজার গল্প শুনে শুনে আমি যে ভীষণ ক্লান্ত। ওহ, তোমরা এবার এসো, আমি একটু ঘুমোবো। মন্ত্রী, তুমি একটু শোনো। হ্যাঁ মহারাজ। এই ভগবানের গল্পগুলোতে যতটা না আছে মজা, ভর্তি ততটা খাজা। আমার মনির কথা বলেছেন মহারাজ। একে কি করে জব্দ করা যায় বলো তো মন্ত্রী? ভগবানের ওষুধ তো আপনার হাতেই আছে মহারাজ। ভগবানের গল্পের ঠেলাতেই মাথা বো বো করছে, আর তুমি আর তাতে ধোঁয়া দিও না। যা বলবে স্পষ্ট করে বলো তো, গুজু গুজু করুন। মহারাজ, ভগবানের ওষুধ হলো গোপাল। সত্যি তো, গোপালের কথা আমি তো ভুলেই গেছিলাম। আর সেই কদিন ধরে সবাই আসছেই না বা কেন? গোপালকে তাহলে ডেকে পাঠাই। তুরন্ত। কি মাথার উপর হাওয়া করছো খালি? তাহলে কোথায় করব? সামনে এত বড় ভুঁড়ি রয়েছে, দেখছো ঘেমে নিয়ে টস টস করে জল ঝরছে, আর এখানে হাওয়া না করে কেন শুধু শুধু আমার তাকে বাতাস করছো শুনি? আর পারি না বাপু। হ্যাঁ, এইবার একটু আরাম হচ্ছে। বলে না দিলে কোনো কাজটাই তুমি দেখছি ওই ঠিকভাবে করতে পারো না। দিনের মধ্যে কতক্ষণ বাড়িতে থাকো তুমি? বড় বড় বাক্কি ঝাড়ছো যে। শোনো গিন্নি, এই বাক্কি ঝাড়ার জন্যই মহারাজের কাছে মাস মাইনে পাই আমি, বুঝলে? মহারাজের কথাই মনে পড়লো, কদিন তুমি রাজসভায় যাচ্ছ না কেন গো? সারাক্ষণ তোমাকে দেখবো বলে। ন্যাকামো দেখে গা জ্বলে যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। তোমার গা এত জ্বলছে বলেই আমার তো গরম লাগছে, বুঝলে? গোপাল ভাইয়া, ও গোপাল ভাইয়া, আছো নাকি? থাকবো না কেন? মহারাজের জরুরি হুকুম, তোমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলেছেন। যাও,
কদিন তোমার চাঁদু মুখ দেখেনি বলে লোক পাঠিয়েছেন মহারাজ। আসছি, যাই দেখে আসি মহারাজের কেন আবার আমার কথা মনে পড়লো। দয়া করে তাড়াতাড়ি বাড়ি ফিরো। কেন? এই তো বলেছিলে ন্যাকামো দেখে নাকি তোমার গা জ্বলে যাচ্ছে। আহা, ওটা আমার মনের কথা ছিল না গো, মুখের কথা ছিল। ওহ, বুঝি না বাবু, কোনটা তোমার মনের কথা আর কোনটা মুখের কথা। আচ্ছা আচ্ছা, এবার থেকে বলার আগে বলে দেব, এটা আমার মনের কথা আর ওটা আমার মুখের কথা। কেমন? আরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আর দাঁড়াতে হবে না, হাঁটতে হবে আমার সঙ্গে। এই যে চলো। কি গোপাল, বাড়িতে গিন্নির সেবা যত্ন পেয়েছে আমাদের ভুলতে বসেছো? হ্যাঁ মহারাজ, এটা আপনি ঠিকই বলেছেন। কথায় আছে না, বাড়ির গিন্নি নারায়ণ পুজোর সিন্নি। গিন্নি সিন্নির কথা এখন থাক। গোপাল, মহারাজের চিন্তা এবার করো তো দূর। ভয় নেই, ভয় নেই, এসে গেছে আপনার গোপাল বাহাদুর। এই ভগবান বেটাকে একটু জব্দ করতে হবে, এটা বড্ড জ্বালিয়ে মারছে। আমিও তো এতক্ষণ একজনকে জ্বালিয়ে মারছিলাম মহারাজ। কাকে? সে কথা থাক, সে কথা থাক। তাহলে ভগবানকে একটু ওষুধ দিতে হবে, এই তো মহারাজ। তুমি কাজটাকে এত সহজভাবে নিও না গোপাল, ভগবান কিন্তু খুব ধুরন্ধর। মন্ত্রী, গোপালকে বলতে দাও না। মহারাজ, কাল রাজসভায় আপনি ভগবানকে বেশ কিছু মোহর দেবেন আর বলবেন তা দিয়ে সে যেন দুটো তার মতো লম্বা ইলিশ মাছ নিয়ে আসে। ই আর এমন কি শক্ত কাজ? আহা মন্ত্রী মশাই, অত ব্যস্ত হলে চলে? কথাটা এখনো শেষ করিনি যে। বলো বলো গোপাল, বলো। তাকে বলবেন একটি মাছ তার মজার কথায় খুশি হয়ে আপনি তাকে খেতে দিলেন, আর আরেকটি মাছ যেন সে বাড়ি নিয়ে গিয়ে সবাই যে কজন আছে সবার জন্য এক টুকরো করে কেটে নিয়ে আসে। এও তো তেমন শক্ত কাজ নয় গোপাল। ঠিক, আর এটাই তো দেখার যে এই না শক্ত কাজটা কেমন করে করে ওই মাছ ভক্ত ভগবান। ব্যাস এইটুকু তো? না, আরেকটু আছে মহারাজ। আর বলবেন যে মাছ সে কিনবে সেই মাছ যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, কেননা রাজসভায় সবার কাছে এটা আপনার সম্মানের প্রশ্ন মহারাজ। বেশ, তাই হবে, কিন্তু তুমি কাল থাকবে তো? থাকবো না, তবে ঠিকঠাক সময়েই আমি হাজির হয়ে যাব মহারাজ। বুঝলে ভগবান, তোমার মজার গল্পে আমি খুব খুশি। তাই মহারাজ তোমায় কিছু দান করতে চান? ও ঠিক আছে। মহারাজ যেমন উদার তেমনি দিলদার। শোনো, এই নাও 100 মুদ্রা। আমি জানি তুমি মাছ খেতে খুব ভালোবাসো, তাই এই টাকা দিয়ে তোমার মতো লম্বা দুটো ইলিশ মাছ বাজার থেকে কিনে নিয়ে আসবে, কেমন? দুটো কেন মহারাজ? হ্যাঁ, আপনি আমার গল্পে দুগুণ খুশি হয়েছেন বলে, তাই না? ঠিক ধরেছি। একটা ছোট্ট একটুখানি ঘটনা আছে। কি ঘটনা মহারাজ? মহারাজ চান দুটোর মধ্যে একটা মাছ তুমি বাজার থেকে কিনে বাড়ি নিয়ে গিয়ে আমরা এই সবাই যে কজন আছি সে কটা সমান ভাগে ভাগ করে নিয়ে আসবে। এ আর এমন কি কাজ? ভগবান সাবধান, মহারাজের সম্মানের প্রশ্ন বলে কথা। সবাই এতজনের সামনে কথা দিয়েছেন। এই আমি হেঁটে যাব আর দৌড়ে ফিরে আসবো। বাবা, এই না হলে ভগবান, যা বলি তাই দেখি পিছলে হয়ে যায় সাবান।
বেটার মাছ কেনা হয়ে গেছে। এইবার আমার তৈরি হবার পালা। দেখি 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 পেঁয়াজটা দি। ও, পেঁয়াজটা যা ঝাঁজ না, বাবা, চোখ একেবারে। এইবার যাই। ভগবান দাদা গো, এ কি হলো গো ভগবান দাদা গো। আরে আরে কাঁদতে কাঁদতে ছুটছো কেন? কার কি হলো বলি, বলবে তো। তোমার এ কি হলো গো ভগবান দাদা, হায় হায় হায়, এ কি হলো গো। বলি খুলে বলবে তো যে হয়েছেটা কি? হায় 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 হায়, তোমার এমন সর্বনাশ কি করে হলো গো ভগবান দাদা, তোমার এ কি হলো। সর্বনাশ আমার? সে কি? বলি বলি কি হয়েছে সেটা তো বলবে নাকি? ও ভগবান দাদা গো, আজই তুমি ইলিশ কিনলে, এই ইলিশ খাবে কে গো ভগবান দাদা, খাবে কে। কেন রহস্য করছো বলো তো? এই ইলিশ আমি আর আমার বউ খাবো। তোমার বউ, তোমার বউ, হায় হায় হায়, তোমার বউ। বউ বউ কি হয়েছে আমার বউয়ের? মানে মানে তোমার বউ যে আর নেই গো। বলো কি গোপাল? হ্যাঁ গো, তোমার গিন্নি গঙ্গা যাত্রা করেছে, আর তাই তো তোমার হাতে ইলিশ দেখে আমার আমার কান্নায় চোখ থেকে জল বেরিয়ে আসছিল। বড় ভালো গিন্নি ছিল গো তোমার, আমায় কতবার রান্না করেও খাইয়েছিল। আর আর সেই তোমার গিন্নি নেই ভাবতেই এখন আমি কি করি? কি করি আমি? কি আবার করবে, সোজা বাড়ি যাও, গিন্নির শেষ কাজটা করতে হবে না? ঠিক বলেছো, ঠিক বলেছো। তুমি বরং এই মাছ দুটো ধরো, আমি আমি বাড়ি যাই। ওগো, হায় হায়, আমার কি হয়ে গেল গো? আমার বউটা অঘরে চলে গেল গো। সে আবার কি হলো গো? তুমি আমাকে ফেলে চলে গেলে কেন গো? কি কি হলো? এরকম মরা কান্না কাঁদছো কেন? হায় হায় হায়, ওগো, তুমি যে মরে গেছো তাও বুঝতে পারছো না গো। বটে, আমাকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলার ফন্দি দেখাচ্ছি দেখাচ্ছি। হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ও আমার এ কি, হায় হায় ঠাকুর, আমার এ কি করলে গো? ওরে বাবা, আরে এ কি? ও গো, ও বাবা, ভূতের ঝাঁটা মারছে গো। ওরে বাবা, ও বাবা, পালাই। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? আর তোমারই একদিন কি আমারই একদিন। আরে আরে আরে, ওরে বাবা, ওরে বাবা, আরে আমি কি করলাম? গোপাল যে বললো, ওরে বাবা গো, মেরো না মেরো না মেরো না, ওরে বাবা, আমি সত্যি বলছি, গোপাল বলেছে আমায়। ওরে গোপাল বললো? হ্যাঁ, গোপাল বললো আর তুমি বিশ্বাস করলে? পালাচ্ছ, পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো, আমাকে দেখে ভূত ভাবলো। আরে আমি কি করলাম? জায়গা পাওনি? সত্যি সত্যি গোপাল, পারো বটে তুমি। কিন্তু মহারাজ, ভগবানের মুখটা দেখতে যে বড় ইচ্ছে করছে। তাকে আর কোথায় পাবে? সে এখন মুখ লুকোতে ব্যস্ত। পালাচ্ছ কোথায়? পালাচ্ছ কোথায়? এদিকে এসো। আর যদি কোনোদিন আমায়
যাকে বলে জবাব নেই। তাহলে বুঝলে তো, বুদ্ধি যার বলো তার। হুম তাহলে চুরিটাও এমন ভাবে করতে হবে যাতে না পড়ি ধরা আর জিনিসটাও এসে যায় হাতে। ঠিক তাই, কিন্তু তা বলে চুরি করতে যেও না কিন্তু, কেননা পড়লে একবার ধরা। মার খেয়ে হতে হবে মরা। নবদ্বীপ বৈকুণ্ঠের হত্যা কর্তা বিধাতা, দণ্ডমুণ্ডের কর্তা, যার শাসনে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই মহারাজ প্রভু কৃষ্ণচন্দ্র বাহাদুর সভায় আসছে। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। প্রভাতে রাজার মুখ যেই জন দেখে, তার ভাগ্যে ভাগ্যদেবী ভালো কথা লেখে। রাজা যেন গগন সূর্য, বৈকুণ্ঠ ঈশ্বর, তার সঙ্গে পাল্লা দিতে কে খায় ঠক্কর? হয়েছে হয়েছে, রোজ রোজ এত তেল ঢাললে পিছলে পড়ে যাবো যে। যাকে সবার কাজ শুরু হোক। মন্ত্রী, সবার কাজ শুরু করার আগে একটু জ্যোতিষ মশাইয়ের একটা কথা শুনে নিন রাজা মশাই। যা কলা, সভায় বসতে না বসতেই জ্যোতিষী মশাইয়ের কাছে কুষ্টি পড়ার ভাল লাগে না। এমন কথা মুখে আনবেন না যজমান। নবদ্বীপের ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে রক্তের আলপনা। হ্যাঁ, গেল যা, যাত্রা গাইতে হবে না। খোলাখুলি কথাটা বলুন তো, মানে ঝেড়ে কাশুন। মহারাজ মুর্শিদাবাদ থেকে নবাব ল্যাংড়া হরকড়াকে দিয়ে পত্র পাঠিয়েছে। ওই ল্যাংড়া হরকড়াটাকে ডাকা করাও। মুর্শিদাবাদের নবাব সরকার থেকে পাঠানো ল্যাংড়া হরকড়া হাজির হো। হাজির। কে রে? নবাব সাহেবের চিঠি বয়ে এনেছি জনাব, আজই ফিরতে হবে। ওই চিঠিটা নিয়ে একটু পড়ে দাও না পণ্ডিত। উত্তম, দাও চিঠি দাও। শ্রী শ্রী নবদ্বীপ রাজ মহামহিম কৃষ্ণচন্দ্র রায় বরাবরেশু। আপনার সভায় তো জানি জ্ঞানী গুণীদের বসিয়ে বসিয়ে খাওয়ান। আমি কজন হিন্দু গণৎকারকে চাই, কাল সকালেই আমার সভায় যেন দেখতে পাওয়া যায়। পালকি পাঠালাম, ভবদীয় নবাব বর্দি আলী খাঁ। আমি তো ভাগ্য গণনা করি না, একদম ছেড়ে দিয়েছি রাজা মশাই। এই ল্যাংড়া, তুই বাইরে যা দাদা। আমার মনে হয় ওই হরচক্রবর্তী আর পঞ্চানন আগমকে পাঠিয়ে দে। দাবি নেই, হ্যাঁ, বড় নৈবেদ্য খাবার বেলা তুমি জ্যোতিষী, আর এখন এখন তুমি তুলসী পাতা না। হরু যাবে কেন? হরু যাবে কেন? জানিস মহারাজের সঙ্গে নবাব সাহেবের শত্রুতা। আগে মহারাজ এই হরু আর পঞ্চাকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ভালো দেখায়? আমি বলি কি মশাই, জ্যোতিষ মশাই যান, কত লেখাপড়া, মা সরস্বতীর আঁচল চাপা পণ্ডিত। কি মুখ খুঁড়ে এই কৃষ্ণপক্ষে আমি যাব নবাবের কাছে? আমি বলছিলাম গণৎকার বলে আমাকেই পাঠিয়ে দিন। ওই নবাবটা আমার 1 নম্বরের শত্রু। জানি গোপাল, জানি, ওই জন্যই তোমাকে পাঠাতে যে বড় ভয় পাই। তুমি কি বলো? আমার মনে হয় মহারাজ জ্যোতিষী হরু ঠাকুর আর পঞ্চু ঠাকুরকে পাঠিয়ে দিন। নইব নইব, মুখ ভাঁড়, বলছি এটা কৃষ্ণপক্ষ। আমি তো আজ কষতেই জানি না, আমি গিয়ে কি করব বলুন? আমি তো কথাই বলতে পারি না। তবু তোমরা 3 জনই যাবে। সেনাপতি, ঘোষণা করো। মহারাজ ঠিক করেছেন, মুর্শিদাবাদের নবাবের সভায় কাল যে 3 জন গণৎকার উপস্থিত হবেন, তারা হলো এই জ্যোতিষী মশাই ও হরু ঠাকুর আর পঞ্চা ঠাকুর। ব্যাস, হাকিম নড়বে, তবু হুকুম নড়বে না।
বন্দগি জাহাপনা। আপনি হলেন গিয়ে গরিবের যাকে বলে কিনা মা বাপ। জনাব, যা হুকুম করবেন তাই করে দেব। মহারাজ তাই বলেই পাঠিয়েছেন। অথচ হুজুর আপনার নসিব গণবার মতো কোনো ক্ষমতাই আমাদের নেই। খামোশ, তাই আমাদের নেই। হুজুরের নসিব গনবা তোরা কে রে? তোরা কে? বেত্তামিজ। কাকে ধরে এনে পাঠালো কৃষ্ণচন্দ্র? জাহান্নামে যাওয়ার জন্য কম্পাক্ট পা বাড়িয়ে দিয়েছে। এতদিনে হুজুর আচ্ছা কসরত করেছেন, ফাঁদে পড়েছে আহাম্মুকটা। খালি পাশ কাটিয়ে পালায়, খালি পাশ কাটিয়ে পালায়। এই পণ্ডিত কটাকে 3টে বাদ জানতে চাই, না বলতে পারলেই শুল। এ উজিরটা কি রে? ভুলে বসিয়ে কি হবে? কয় কয় 20 সাল কয়। জি কয়েল লাগে 20 সাল টোপ্পা। মামা মরে যাব খোদা বন্ধ। ছেলে পিলে সব গাছতলায় গিয়ে বসবে। ঠিক কেউ জুটবে না জনাব। আমার আবার ভাতে একটু ঘি না পেলে চোয়া ঠেকুর ওঠে। তার চেয়ে 3টে সওয়াল পুছতে বলুন উজির সাহেব। यही मर्द का बात। কি করব হুজুর? ডাঙায় বাঘ আর জলে কুমির। আপনাকে খুশ করে না ফেললে কৃষ্ণচন্দ্র ছাড়বে নাকি? জান কবুল, সওয়াল পুছ করুন। बहुत अच्छा। पहला सवाल, माटिर नीचे की আছে? মাটি আছে। मिट्टी के अंदर में क्या है? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর মাঝখান ঠিক কোন জায়গাটা? আমি তো রাজ সরকারে জরিপ করি না খোদাবান। সত্যি বলছি, আমিও করি না। মাসে তোলার দিব্যি। জরিপের লোক সব আলাদা। এই মা কালীর দিব্যি। तीसरा सवाल, 3 নম্বর প্রশ্ন, পৃথিবীকে এক পাক ঘুরতে গেলে কি করতে হবে? পায়ে হেঁটে। হ্যাঁ, पैदल पैदल। কি মুশকিল, অত হাঁটা যায় নাকি? সাদা সাপটা কথা জানাব, আমাদের বইয়ে এসব সওয়ালের কোনো জবাব নেই। দিন দিন গারদে পাঠিয়ে। क्या तुम जवाब देगा? জি। 3 सवालेर जवाब देगा? बहुत अच्छा। बताओ। আমি একটা জবাবও দিতে পারবো না হুজুর। ফাটকে চালান করে দিন, এর চেয়ে মরা সহজ। অসম্ভব, অসম্ভব। মন্ত্রী, এই যে মহারাজ, এই যে মহারাজ, বলি থাকো কোথায়? আমি তো আপনার পাশে পাশেই থাকি মহারাজ। প্যাকাটি কোথাকার, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, তবু হুঁশ নেই। যেন মাথায় পড়িল আকাশ ভেঙে, তবু দিন কাটে খেয়ে ও দে। মন্ত্রী না ষড়যন্ত্রী ভাই, দুষ্টু। বাক্যম অনর্থকম আজীবাজিন কথন বন্ধন। মহারাজের 3 গণৎকারকে নবাব ফাটকে পুড়ে দিল, আর উনি এসছেন অং বং চং করতে। মহারাজ, আমি বলি কি, এই নবাবের নামে একটা পদ্য লিখে পাঠাই। এই যে আমি লিখেও ফেলেছি। তুমি আমার প্রিয় নবাব, তোমায় আমি দিচ্ছি জবাব, বুকটা আমার দুরু দুরু। এটা একটা আস্ত গরু। মহারাজ, সৈন্যবাহিনী নিয়ে গিয়ে একটা যুদ্ধ করে দেখি। তুমি বুদ্ধি ঢেকি 3টে প্রশ্নের জবাব দিতে পারো না, পাকামো করতে এসেছো। বিজ্ঞানী মহারাজ, প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু নবাব তো আসলে ঝগড়া বাঁধাতে চাইছেন। কোনো জবাবই যে শুনবেন না। কি সর্বনাশ! তার মানে আবার খাজনা বাড়াবার তালে আছে? হ্যাঁ, তাহলে এখন উপায়? নবদ্বীপের 3 পণ্ডিত নবাবের ফাটকে জীবন কাটাবে। এ মা, ভীষণ লজ্জা করে। লোকে কি বলবে? ম্যাগো, ঠিক যেন ছন্দ ছাড়া পদ্য। মিষ্টি ছাড়া আবার কাঁচা গোল্লা হয় নাকি? কি করে মুখ দেখাবো ভাই? যা। আর একটা কথা বললে তোমাকে 17 ঘরের নাম দাম কষ্ট ধরবো। খালি ভাবো, ভাবো এখন কি উপায়। আমি বলছিলাম একটাই উপায় আছে মহারাজ। গোপাল, এখন থামো, হাসি মস্করার সময় নয় এখন। আমি তো জানি মহারাজ, উপায় একটাই। কি উপায়?
আপনার রাজপণ্ডিত বলে আমাকে মুর্শিদাবাদে নবাবের দরবারে পাঠিয়ে দিন মহারাজ। বাঁচালাম বাঁচালাম, তুমি ভর পণ্ডিতের জবাব দিতে দাঁত ভেঙে যাবে। তাহলে আপনাকেই যেতে হবে পণ্ডিত মশাই, ফাটকে থাকতে হবে। এই অসভ্যতা করো না, আমি যাব কি করে? উত্তম, মহারাজ গোপালই যাক। গোপাল বন্ধু, কিচ্ছু ভাববেন না মহারাজ, নবাব যেমন প্রশ্ন করেছেন তেমনি উত্তর দেব মেপে। আপনার 3 গণৎকারকে ফিরিয়ে যদি না আনতে পারি তো আমার নামে গরু পুষবেন মহারাজ, হাতিকা দাঁত, মরদকা বাত। মহাপণ্ডিত নামে তোরা জয় দে জয় দে, গোপাল পণ্ডিত দেবই চলেছে চলেছে, নবদ্বীপের মাঠ বাজাতে চলেছে চলেছে, কৃষ্ণরাজের নামে পণ্ডিত চলেছে চলেছে। জয় জয়, গোপাল পণ্ডিত দেবের জয়। জয় নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? নবদ্বীপের হারানো মান বাঁচাবে কে? পণ্ডিত গোপাল, আবার কে? কি নাম তোমার? আমার আবার নাম? তো নাম তো একটা আছে। তা আছে, সেটাই বলো না। বলতে একটু সময় লাগবে যে, লোকে অত সময় দেয় না। না হয় সময় দেওয়া হবে, আগে নাম। শ্রী শ্রীল শ্রীমন্ত ভট্টি হর বড় ভাঁড় নবদ্বীপ কৃষ্ণ আকাশে। এত বড় নাম? আরেকটু, শর্মা কৃষ্ণনগর ভীষণ মোরগ গর্জন। আর বলতে হবে না, এখনো শেষ হয়নি জানাব। ওই শুনতে গেলে আমি শেষ হয়ে যাব। আরেকটুখানি, পণ্ডিত বোধ বুদ্ধি নাকি কানি? খামোশ, এক গোল্লা সুতোর মতো নামের গোল্লা, খালি প্যাঁচ ছড়াচ্ছে। এ লোকটাকে আবার আনলে কেন? ও কিছু নয়, ও কিছু নয়, আমার পুরাণটা বয়ে এনেছে হুজুর, খুব ভারী। নামা নামা নামা। এই হলো পুরাণ। পুরাণের নাম জানেন? না 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 না, নাম জানা জরুরি নয়। ছোট্ট নাম খোদাবন্দ, আমাদের হিন্দুদের খুব পবিত্র। 3টে সওয়াল করব। জানি জানা, জবাব দিতে না পারলে ফাটকে পচে মরবো, আর জবাব দিতে পারলে 100 সোনার মোহর দেবো, আর ওই 3টে গণৎকারকে খালাস। চমৎকার জানা, এই পুরাণে সব জবাব আছে, এই জন্যই এর নাম খট্টাঙ্গ পুরাণ। খটাস খটাস জবাব দিয়ে দেয়। প্রথম প্রশ্ন, পৃথিবী ঠিক মাঝখান কোনটা? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীকে কিভাবে পায়ে হেঁটে ঘুরে আসতে হয়? তৃতীয়, মাটির একবারে নিচে কি আছে? কি হলো, হবে না তো? জানাব, একটু ওইখানে গিয়ে দাঁড়ান একবার। বাদিকে বাদিকে, আরে আরেকটু ডান পাশ সরে। এবার পিছিয়ে যান, পিছিয়ে। এবার 1 পা এগিয়ে আসুন, আসুন আসুন। একেবারে পাক্কা হয়েছে, পাক্কা। কি? ওই পৃথিবীর ঠিক মাঝখান। হ্যাঁ, একেবারে পাক্কা মাপ। আপনার কত পাকা মাথা, আপনি না হয় মেপে দেখবেন। দ্বিতীয়, একবার জানা, একটু কষ্ট করতে হবে হুজুর। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? গুলবাজ কোথাকার। আগে হুজুর, পৃথিবীর মাঝখানটা ধরে তার চারপাশে ঘোরাই তো বিশ্ব ঘোরা, আর আমাদের নবাবই তো জগৎ হুজুর। বহুত আচ্ছা, क्या बात। लेकिन মাটির নিচে কি আছে? তিসরা। তৃতীয় প্রশ্ন, জানাব এত জ্ঞানী, তবু বলি হুজুর, এক মনে ভেবে দেখুন, এসব কি আমাদের জানতে আছে? লোকে কি বলবে আপনাকে? মানে আমরা হিন্দুরা মারা যাবার পর আমাদের পোড়ানো হয়, ধোঁয়া হয়ে আকাশে চলে যাই, তাই আকাশটা জানি। আপনাদের কবর দেওয়া হয় মাটির নিচে, আপনাদের কত গুপ্ত লুকানো জিনিস সেখানে, ওখানে নজর দিয়ে বলতে পারি কি কি আছে জানাব, মরে গেলেও বলবো না। ঠিক বলেছ, মাটির নিচে কি আছে তা তুমি জানবে কেমন করে?
জয় পণ্ডিত, তোমারই জিত, তোমারই জিত। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ করেছেন, গায়ে গঞ্জে কারোর অসুখ বিসুখ করলে সঙ্গে সঙ্গে ওনার তৈরি চিকিৎসালয় নিয়ে যেতে হবে। দেরি করলে বিপদ হবে। ও ঘোচক মশাই, আমরা সব পাড়ায় পাড়ায় পাক খেয়ে বেড়াই, আমরাই তো সবাইকে বলবো। শোনো শোনো শোনো, নবদ্বীপের বুড়ো বুড়ি ছোঁড়াছুড়ি ভালো করে শোনো। সত্যি ভাই, আমাদের মহারাজের সব দিকে নজর। কত বড় রাজা, তবু একেবারে মাটির মানুষ। সত্যি পুটি, কত বড় রাজা কিন্তু কাউকে ভয় দেখায় না। শুনলাম নদিয়ার রেঁদাচোর ধরা পড়ার পর থেকে ওকে খালি কাতুকুতু দেওয়া হয়েছিল। লোকটা হাসতে হাসতে দম বন্ধ হওয়ার জো। আর আমাদের নেড়িমুদিকে ওজন কম দেবার জন্য কি শাস্তি দিল ভাবো। কি শাস্তি গো চিমটি? 57টা বড় বড় বাতাসা খাওয়ালো। নো জল, নট কিচ্ছু। এসব তো আমাদের রাজা মশাইকেই মানায়। আসলে এসব গোপাল দাদুর বুদ্ধি। ঠিক বলেছিস। তা সে কি রে, সকাল বেলায় সবাই একেবারে বাড়িতে হাজির। হ্যাঁ, কি ব্যাপার ন্যাপলা? গোপাল দাদু, আজ সকালেই রাজা মশাই ঢেড়াদার ঢেড়া পিটিয়েছে। কারোর অসুখ করলে সময় নষ্ট না করে চিকিৎসালয়ে নিয়ে যেতে হবে। এই জন্য সপ্তদ্বীপে অত বাচ্চা কদিনে মরে গেল। কি দুঃখ। ওই ঢেড়া দেবার বুদ্ধি তার মাথায় এলো গোপাল দাদু? নিশ্চয়ই তোমার। না রে বাপু না, আমি হলাম গিয়ে গোপাল ভা। এ বুদ্ধি আমার আসে নাকি বল? হ্যাঁ, তাহলে রাজা মশাইয়ের বুদ্ধি? রাজা মশাইয়েরও না। তাহলে কার বুদ্ধি? এই হলো আমাদের রাজবৈদ্য মহাশয়ের, বুঝলি? কত বড় কবিরাজ তিনি, তার চিকিৎসার গুণে মৃত্যুও হেরে যায়। ভাগ্যিস ওর মতো লোককে ঠিক মতো রাজবৈদ্য নির্বাচন করা হয়েছিল। ইলেভেলের লোক তো আর কম আসেনি। কি করে নির্বাচন করা হলো গোপাল দাদু? সে এক ব্যাপার, বুঝলি? মস্ত ব্যাপার। শুনি নাকি? শুরু করো গোপাল দাদু। শোন তাহলে। সে বছর খুব গরম পড়েছিল, প্রাণ একেবারে হাই যাকে বলে। ঘরে ঘরে অসুখ। এই সময়ে রাজামশাইয়ের চিকিৎসালয়ের যে বড় কবিরাজ, তিনি চলে গেলেন কাশীতে। যা বাবা, সে তো মহা বিপদের কথা, ভাববার কথা। সে আর বলতে, সবচেয়ে ভাবনা হলো রাজামশাইয়ের। প্রজাদের শরীরের কথা ভেবে ভেবে রাজামশাইয়ের ঘুম নেই একেবারে। রাজসভায় পাইচারি করে বেড়াচ্ছেন, সভা পণ্ড। না, গোপাল! আগে মহারাজ, আপনার মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে মহারাজ। আপনার এত চিন্তা কিসের বলুন তো? হ্যাঁ, ওই সূর্যকে মেঘে ঢাকলে যেমন সব কিছু অন্ধকার, তেমনি আজ আমাদেরও সেই অবস্থা মহারাজ। তুমি তো ভারী পচা খেদা ভাঁড় হে গোপাল। রাজবৈদ্য কাশি গেছে, দেখেছো কি চিকিৎসার হাল? ভেবে ভেবে কেষ্টচন্দ্র জেগে সারা রাত, অসুখেতে লোকে কাজ, চিকিৎসার একই অধঃপাত। দেখো কাণ্ড, এই কথা তুমি কি এই কথা বলছো গোপাল? অসুখ নামে কুমির এসেছে রাজ্যে, কেটে লম্বা খাল। আরে আপনি থামুন দেখি রাজকবি। দিন রাত্রি তো তেল দিচ্ছেন রাজামশাইকে। কিন্তু বিপদ তো এসে হাজির গোপাল। কবিরাজ পাওয়া শক্ত হবে না গোপাল, কিন্তু উপযুক্ত রাজবৈদ্য নির্বাচন করব কিভাবে? তার হাতেই তো সব ভার দিতে হবে। সে তো কম কথা নয়। সত্যি
কি যে হবে। রাজবৈদ্য নেই ভাবলেই পেটটা কেমন গুড়ুগুড়ু করছে মহারাজ। বড় ভয়ঙ্কর ব্যাপার। কি করে ঠিক ঠিক রাজবৈদ্য নির্বাচন করব সেই চিন্তাই এখন করছি। রাজা মশাই, যদি অভয় দেন তাহলে সবচেয়ে গুণী রাজবৈদ্যকে আমি নির্বাচন করে দেব। তুমি হ্যাঁ ভাঁড় করবে রাজবৈদ্য নির্বাচন? রাজপণ্ডিত শুনুন শুনুন কি বলে গোপাল, শুনুন। কিম অদ্ভুতং, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। বামুনং চন্দ্রং ধরিষ্যতি। অদ্ভুতং অদ্ভুতং। কালে কালে কতই হবে, পিঠে পুলির লেজ বেরোবে, বেড়ালের সিংহ যাবে, সিংহ মশাই ঘাস যে খাবে। শুনুন মহারাজ, শুনুন শুনুন, যদি আমি ঠিক ঠিক রাজবৈদ্য বেছে দিতে না পারি তাহলে আমার এক গালে চুন আর এক গালে কালি মাখিয়ে উল্টো গাধায় চড়িয়ে কৃষ্ণনগরে ঘোরাবেন, ঠিক আছে? বেশ বেশ, গোপালের কথায় আমরা রাজি। বলো গোপাল, এবার কি করতে হবে? মহারাজ, ওই মন্ত্রী মশাইকে বলুন দেয়ালে দেয়ালে আপনার ঘোষণা সেঁটে দিতে। আগামী মঙ্গলবার মানে 7 দিন পরে আপনি এ রাজ্যে বৈদ্যদের ডাকুন, আমি ঠিক লোক বেছে দেব মহারাজ। বেশ, আগামী মঙ্গলবার 7 দিন পর। মন্ত্রী মহারাজ, করো ঘোষণা, রাজবৈদ্য চাই। যে আজ্ঞে রাজামশাই। তারপর কি হলো গোপাল দাদু? কি হলো? কি আবার হবে? নবদ্বীপ জুড়ে দেয়ালে দেয়ালে সাঁটা হলো রাজবৈদ্য চাই। পরের মঙ্গলবার হই হই কাণ্ড, সবাই চায় রাজবৈদ্য হতে। ময়রা নাপিত নারকোল পাড়িয়ে তারাও সব ছুটলো রাজবৈদ্য হতে। একেবারে 3000 বৈদ্য, বুঝলি? 3000! মহারাজ কৃষ্ণচন্দ্র তো গুণী মানুষ, তিনি 3000 জনের থেকে 3 জনকে বেছে দিলেন। ওদের মধ্যে থেকে বেছে দিতে হবে রাজবৈদ্যকে। 3000 বৈদ্য এসেছিলেন, বেশিরভাগই রদ্দি। অথচ বলছে আমরা সব বদ্যি। আরে চুপ করো না বাপু, রাজামশাইকে বলতে দাও না ভায়া। আমি 3000-এর মধ্যে 3 জনকে বেছেছি। এইবার তোমাকে আসল বাছা বাছতে হবে, আর ঠিক মতো না হলে এই গালে মাখিবে চুন, ওই গালে কালি, গাধায় চড়িয়া ভাঁড় খাবে গালা গালি। আমি তৈরি আছি কবি মশাই। আপনি কাকে কাকে বেছেছেন মহারাজ? মন্ত্রী মশাই, ডাকুন ওদের, এটা আপনার কর্ম। প্রথম বৈদ্য এসেছেন সেই সুদূর কিষ্কিন্ধা থেকে, নাম শ্রী শ্রীল আয়ু আচার্য দন্তলাবণ্য মহার্ণব। কোথায় কোথায়? আসুন আসুন মহার্ণব মশাই, এগিয়ে আসুন এগিয়ে আসুন। দ্বিতীয় বৈদ্য? দ্বিতীয় বৈদ্য এসেছেন অলকাপুর থেকে, ওনার নাম হলো মম নাম পিণ্ডাইকরণ কবিরাজন পুঙ্গবং চরক শাস্ত্রী। দেখো কাণ্ড, এত বড় বড় নাম মনে রাখা ভয়ানক শক্ত বুদ্ধি মশাই। আমি ওনাকে বলবো আচার্য মশাই, আর আপনাকে বলবো শাস্ত্রী মশাই। মন্ত্রী মশাই, এবার তৃতীয় কবিরাজকে ডাকুন। তৃতীয় কবিরাজের নামটা বড় ছোট, শাস্ত্রী নয়, আচার্য নয়, নবদ্বীপের লোক, খুব বয়স হয়েছে। ওর নাম হলো, আমাকে লোকে বলে বুড়ো কবিরাজ। কি কি রোগের চিকিৎসা করেছেন একবার বলে দিন। বলতে গেলে আমি কোনো রোগেরই চিকিৎসা করি না, একদম আকার। অথচ আমায় যদি বলতে বলেন, এক নিঃশ্বাসে 73,000 রোগ বলে যাবো। হ্যাঁ, ওলাউটো, পেঁজরা, খোস, কাশি, সর্দি গর্মি, তরকা, কম্প, ঝম্প, শ্বেতসার, কত হলো? কে এমন মূর্খ আছে
আছে যে গুনবে ভারমশাই? ও যদি ৭৩,০০০ রোগের নাম বলে, আমি বলবো ৮৩ লাখ। সব বড় বড় রোগ, সর্দি কাশির মতো নাতি নাতনি রোগ নয়। শুনুন তাহলে, যক্ষা, রক্তাম্বু, অস্থিবাস, বেগুন চোরা, দাপট কাঁটা, কে আটকা, মরা মাছ, হাঁস পোকা। থামো থামো থামো, ও এ তো কানের পোকা, নাড়িয়ে ছেড়ে দেবে। শুধু কানে কেন মহারাজ, কানে, বগলে, নখে, সর্বত্রই পোকা নড়বে, তবে আমার নাম শাস্ত্রী। গোপাল, আর বিলম্ব করলে দেশত্যাগী হব বলে দিলাম। বেশ বেশ মহারাজ, আমি শুরু করি। আচার্য মশাই, আচার্য মশাই, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। না 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 না, আসতে হবে না, আসতে হবে না। বলছিলাম কি, ওই কৃষ্ণনগরের দেওয়ালে দেওয়ালে লেখা হলো রাজবৈদ্য চাই। আপনি বিদেশের লোক, কি করে খবর পেলেন? সে যেতেই পারে গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজবৈদ্য বলে কথা, কম ব্যাপার নয়, বুঝেছো? বুঝেছি, সে যাকে। কবিরাজ মশাইগণ, সভাসদগণ, আপনারা সবাই জানেন আমাদের শাস্ত্রে একটা কথা আছে, শতং মারি ভবেত বৈদ্য। যে কবিরাজ যত বেশি মারতে পারবে সে তত বড় বৈদ্য। নিন আচার্য মশাই, আপনি বলুন কজন মরেছে এ পর্যন্ত? কি করে হুট করে বলি? বলুন বলুন, ওই ২-৪টে কম বেশি হলে সেটা কিছু হবে না। তা ধরেন মোট রোগী দেখেছি ৩,৮০৬ জন গতকাল পর্যন্ত। হাততালি হাততালি হাততালি। এবারে বলুন আচার্য মশাই, তাদের মধ্যে মেরেছেন কজনকে? মানে কজন মরেছে আর কি। একেবারে ২৫০০। যমরাজের ঘরে পাঠিয়ে আমি কবিরাজ। আরে দূর দূর, নাবালক, দুগ্ধপোষ্য, ২৫০০ মেরেই একেবারে হনুমানের মতো লাফাচ্ছে দেখো। হ্যাঁ, এ কবিরাজি না করে রাজসভায় নাচুক মহারাজ। এ রোজই ২.৫ পো আদা নিম পাতার সঙ্গে বেটে খাওয়া উচিত। আপনি কতজন রোগী দেখেছেন শাস্ত্রী মশাই? ১৫০০ হবে, কি বলো? আমি দেখেছি ১৮,৭৭১ জন, মরেছে ১৮,৩০০। লোকে আমার দেশে আমার ছবি রেখে চরণামৃত খায়, বুঝেছেন? বুঝলেন তো? একবার দুজন সৈনিক দৌড়াতে দৌড়াতে এসে থামলো, খবর এনেছে ওরা। তা আমি শক্তি বাড়াবার জন্য একটু শরবত দিলাম। ওরা খেলো, খেলো, ফুলে গেল, পটাং করে ফেটে মরে গেল। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? আরে পাকড়ো পাকড়ো। আপনি কোথায় পালাচ্ছেন দাদু মশাই? আমাকে ছেড়ে দিন মশাই, আমি এদের মতো অত গুণী নই। সে কি, রোগী দেখেননি আপনি? দেখেছি মশাই, কিন্তু বড় কম। কেন কম কেন? আমি যে রোগ হতেই দিই না। আমার গুরু আমায় শিখিয়েছেন, রোগের কারণগুলো নষ্ট করে দিলে রোগই হবে না। আমি যে তাই করি। কত রোগী এতদিন দেখেছেন কবিরাজ মশাই? সারা জীবনে আমি দেখেছি ১০০০ খানেক রোগী, আর মরেছে মাত্র ৩০ জন। তাতেই আমার লজ্জা করে। তাই বলছিলাম আমায় ছেড়ে দিন, আমি এদের মতো এত বড় কবিরাজ নই। আমি বড় তুচ্ছ, এখানে এসে খুব ভুল করেছি। কিন্তু কবিরাজ মশাই, এখানে না এলে আপনি আরো ভুল করতেন যে।
কারণ মহারাজ কৃষ্ণচন্দ্র আপনার মতন রাজবৈদ্যকেই খুঁজছেন, যে কবিরাজ রোগের কারণগুলো নষ্ট করে দেন তিনিই যে শ্রেষ্ঠ। যে কবিরাজ রোগীর মৃত্যু হলে দুঃখ পায়, লজ্জা পায়, তিনিই তো শ্রেষ্ঠ। মহারাজ, এই আমার শ্রেষ্ঠ কবিরাজ। নির্বাচন শেষ মহারাজ। সাবাস গোপাল, সাবাস। তোমার রাজবৈদ্য নির্বাচন এই দেশের সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তুমি শুধু হাসির রাজা গোপাল ভাঁড় নও, তুমি এই বাংলার অলংকার। সত্যি গোপাল দাদু ঠিক বলেছিলেন রাজবৈদ্য। রোগের চিকিৎসার চেয়ে বড় হলো রোগ হতে না দেওয়া। তাই সামান্য রোগ হলেই চিকিৎসালয়ে আসতে বলে ঢেড়াদার ঘুরে বেড়াচ্ছে। এমন রাজবৈদ্যকে তুমি বলেই নির্বাচন করতে পেরেছো। রাজা মশাই ঠিকই বলেছেন, তুমি শুধু হাসির রাজা নও, তুমি জ্ঞানের রাজা গোপাল ভাঁড়।